নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এছাড়া এর আগের ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। সেই সাজেশনস ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় থেকেই সমস্ত রকম গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েই আলোচনা করেছি। এছাড়া জ্যামিতির যে অধ্যায়গুলো আছে তোমাদের সুবিধের জন্য জ্যামিতির সেই অধ্যায়গুলোর থেকে প্রশ্নের পাশাপাশি কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি। তাই যারা এখনো সেই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিও এবং বাড়িতে সেই অঙ্কগুলো ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। এবং অবশ্যই এই সাজেশনস ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। এর আগের পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোই দিয়েছিলাম, কিন্তু সেখানে তোমরা কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করেছিলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। কিন্তু এর আগের বার সময়ের অভাবে আমরা আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারিনি। কিন্তু এইবার অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের পাশাপাশি তোমাদের রিকোয়েস্টে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। আজকের এই ভিডিওতে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নই থাকছে না, তার পাশাপাশি তোমাদের সুবিধের জন্য প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোও কিন্তু দিয়ে দেব। কিন্তু একটা বিষয়ের অবশ্যই খেয়াল রেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনস কোনোদিনই হয় না। তাই আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে প্রত্যেকটা স্কুলের কোশ্চেনে এখান থেকে অধিকাংশ প্রশ্নই থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেটি অন্তত একবার খুঁটিয়ে পড়ো, অথবা যদি কোনো সহায়িকা বই থাকে তাহলে সেখান থেকেও এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা ছোট ছোট অর্থাৎ এক কথায় যে উত্তরগুলো থাকে সেইগুলোও কিন্তু তোমরা পড়ে নেবে। যেহেতু আজকের এই ভিডিওতে বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে সমস্ত রকম প্রশ্ন নিয়েই আলোচনা করব, তাই হয়তো ভিডিও একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু তোমরা কোথাও এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রত্যেকটা প্রশ্ন যদি বাড়িতে ভালোভাবে মন দিয়ে তোমরা পড়তে থাকো তাহলে আমি নিশ্চিত তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ফুল মার্কসও কিন্তু পেয়ে যাবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ এই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের যে পরীক্ষাগুলো হবে সেখানে ফুল মার্কস থাকছে 20, অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান বা বিজ্ঞানের যে পরীক্ষা হবে সেখানেও ফুল মার্কস থাকবে 20 এবং তোমরা সময় পাবে 40 মিনিট। এখন আমরা প্রথমেই জেনে নেব পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের সিলেবাস, অর্থাৎ এই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। এই পরীক্ষায় তোমাদের মোট 3টি অধ্যায় থাকছে। অধ্যায় 3 পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, অধ্যায় 4 পরিবেশ ও সম্পদ এবং অধ্যায় 5 পরিবেশ ও উৎপাদন, কৃষি উৎপাদন এবং মৎস্য উৎপাদন। এখন দেখে নাও এই 3টি অধ্যায় থেকে তোমাদের কি রকমের কোশ্চেন থাকবে, অর্থাৎ নম্বর বিভাজন। কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যেগুলো হয় 1 মার্কসের প্রশ্ন। এই পরীক্ষায় তোমাদের 1 মার্কসের প্রশ্ন 12টির মতো থাকবেই, কোনো কোনো স্কুলে সেটা 15টিও কিন্তু থাকতে পারে। এই 1 মার্কসের প্রশ্নে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন থাকতে পারে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে কোনটা ঠিক সেটা লিখতে হবে। থাকতে পারে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা অথবা এক কথায় উত্তর, অর্থাৎ ছোট ছোট প্রশ্নগুলো। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাচ্ছ 12 মার্কস। তারপর থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যেগুলো হয় 2 মার্কসের। এই সংক্ষিপ্ত প্রশ্ন মোটামুটি 2টো বা 3টি থাকতে পারে। এবং তারপর থাকছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 3 মার্কসের প্রশ্ন। যদি তোমাদের কোশ্চেনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকে তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নই থাকবে, সেক্ষেত্রে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন কিন্তু নাও থাকতে পারে। কিন্তু যদি 10টি 12টির মতো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নও থাকবে।
আবার অনেক সময় এমনও হয় এই 3 মার্কসের প্রশ্নগুলো এই 2 মার্কসের প্রশ্নও কিন্তু দেওয়া থাকতে পারে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা নিশ্চয়ই তোমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে। এই পরীক্ষার জন্য তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন ভালোভাবে পড়তেই হবে। 10 থেকে 12 মার্কস 15 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই। তারপর আমি যেগুলো দিয়ে দিচ্ছি সেই সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো পড়ো। তোমরা অবশ্যই সেখান থেকেই এই প্রশ্নগুলোও পেয়ে যাবে। তাহলে তোমরা এখন খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এই প্রত্যেকটা অধ্যায় থেকেই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ সাজেশনসটা লিখে নাও। তাহলে প্রথমেই আলোচনা করা যাক অধ্যায় 3 পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই দেখে নেব এখান থেকে দীর্ঘ উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত এবং মালভূমি অঞ্চলে কি কি গাছ জন্মায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সমগ্র পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা নিয়েই গঠিত। এছাড়া পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গঠিত। মালভূমি অঞ্চলে শাল, পিয়াল, পলাশ এই সমস্ত গাছ জন্মায়। পরের প্রশ্ন মালভূমি অঞ্চলের ভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূমির বৈশিষ্ট্যগুলি লেখো এবং রাঢ় অঞ্চলের অরণ্যে এই জায়গাটায় লিখে নেবে কি কি গাছ দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটা আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে সেগুন, শাল, শিশু, শিরীষ, আকাশমণি এই সমস্ত গাছ দেখা যায়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ গঙ্গা নদীর গতিপথ লেখো। সাধারণত এই প্রশ্নটা কিন্তু 3 মার্কসেই থাকে। কোনো নদীর গতিপথ লিখতে বলা থাকলে কিভাবে এর উত্তর লিখতে হবে? প্রথমে হচ্ছে নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে, তারপর কোন কোন অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে। তাহলে গঙ্গা নদীর ক্ষেত্রে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখগুহা জেলা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। এরপর মুর্শিদাবাদে এটি 2 ভাগে ভাগ হয়েছে। একটা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে, অন্যটা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও। নিত্যবহ নদী বা বরফ গলা জলে পুষ্ট নদী অর্থাৎ যে সমস্ত নদীতে সারা বছরই জল থাকে বা যে নদীগুলি বরফ গলা জলে পুষ্ট তারা হচ্ছে নিত্যবহ নদী। যেমন গঙ্গা, চূর্ণী, ভাগীরথী। পর্বতের মাথায় বরফ জমে কেন? পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হচ্ছে কালিন্দী, সপ্তমুখী, ঠাকুরানী, রায়মঙ্গল। তারপর সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা সম্বন্ধে যা জানো লেখো। এই বছর এই প্রশ্নটা আসার কিন্তু একটা সম্ভাবনা আছেই। সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা অর্থাৎ কোন মানুষ কি কাজ করেন। এই অঞ্চলের অনেক মানুষই আছেন যারা চাষবাস করেন, কেউ কেউ নৌকা তৈরি করেন এবং নৌকা চালিয়ে অর্থ উপার্জন করেন। আবার এই অঞ্চলটা হচ্ছে নদীর অঞ্চল, তাই অনেকেই আছেন যারা নদীতে মাছ, কাঁকড়া এই সমস্ত ধরে বিক্রি করেন। তারপর ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই জাতীয় গাছ নোনা জল এবং কাদাতেই জন্মাবে। এছাড়া ম্যানগ্রোভ জাতীয় গাছের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় গাছ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে। তারপর তরাই অঞ্চল বলতে কি বোঝো, এই অঞ্চলের মাটি কেমন। তরাই অঞ্চল বলতে কি বোঝো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা 1 মার্কসও থাকতে পারে আবার 2 মার্কসও থাকতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার যে উত্তর অংশের বিস্তীর্ণ অঞ্চল সেটাই হচ্ছে তরাই অঞ্চল। এবং এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত, এখানে কোন কোন বন্যজন্তু বাস করে। গরুমারা অরণ্যটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এই গরুমারা অরণ্যে ভালুক, হাতি, হরিণ, অজগর এই সমস্ত বন্যজন্তু দেখা যায়। অধ্যায় 3 থেকে এই 12টি প্রশ্ন যদি ভালোভাবে করে নাও অবশ্যই এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের কোশ্চেনই আলাদা আলাদা হয়, তাই কোনো স্কুলের কোশ্চেন যদি একটু আলাদা থাকে তার জন্য আমি বলবো এখান থেকে আর এই কয়েকটি প্রশ্ন দেখে রাখতে পারো। যেমন উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো,
সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি লেখো এবং সুন্দরবন অঞ্চলে কি কি গাছ জন্মায়। অধ্যায় 3 থেকে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো লিখে নিয়েছো। এছাড়া আমি বেশিরভাগ প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলে দিয়েছি। যাদের এই উত্তরগুলো জানা নেই তারা ভিডিও পজ করে করে অ্যান্সারগুলো লিখে নিতে পারো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমি উত্তরগুলোও দিয়ে দিয়েছি, তাই তোমরা চাইলে বা তোমাদের যদি না জানা থাকে তাহলে সেই প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু লিখে নিতে পারো। অধ্যায় 3 অনেকটাই বড় অধ্যায়, আবার প্রচুর এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই অধ্যায়ের যেটা শেষ টপিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা সদর ও বিভিন্ন শহর, সেখান থেকে তো পরীক্ষায় শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নই থাকে, তাই এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যাও কিন্তু বেশি হয়েছে। তোমাদের মনে হতে পারে যে আমি এতগুলো কেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। প্রথম কারণ চ্যাপ্টার্স বড়, দ্বিতীয় কারণ যেহেতু বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয় তাই বিভিন্ন স্কুলে আলাদা আলাদা কোশ্চেন থাকবে। আমি এখান থেকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমরা যদি এই প্রশ্নগুলোই শুধুমাত্র করে যাও, আমি নিশ্চিত প্রত্যেকটা স্কুলের কোশ্চেনেই এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে একটাও প্রশ্ন কিন্তু থাকবে না। এখন তাহলে অধ্যায় 3 থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, প্লেট, বাটি ইত্যাদি বানানো হয় কোন গাছের পাতা দিয়ে? শাল গাছ। মালভূমি অঞ্চলের মাটির রং কি? লাল। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটির মিলিত নাম কি? রূপনারায়ণ। বরফ গলা জলে পুষ্ট নদীর উদাহরণ দাও। গঙ্গা নদী, জলঙ্গি, তিস্তা, তোরসা। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো এরকম হলুদ কালারে মার্ক করা আছে সেগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু তাড়াতাড়ি করে আলোচনা করছি, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরও তখন বোরিং লাগবে। ঠিক আছে, যদি কারো লিখতে অসুবিধে হয় তখন মাঝে মাঝে ভিডিও পজ করে প্রশ্ন এবং অ্যান্সারগুলো লিখে নিও। আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো এরকম হলুদ কালারে মার্ক করা আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপর, গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা এইভাবেও বলা থাকতে পারে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে অবস্থিত বিরাট বনটির নাম কি? সুন্দরবন। সুন্দরবন অঞ্চলের বিখ্যাত প্রাণীটির নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। ম্যানগ্রোভ গাছ দেখা যায় কোথায়? সুন্দরবনে। চন্দ্রকেতু রাজার দুর্গ কোথায় অবস্থিত? বিদ্যাধরী নদীর তীরে। সভ্য মানুষের কার্যকলাপকে কি বলে? সভ্যতা। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম লেখো। তিস্তা, তোরসা, জলঢাকা ও মহানন্দা। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কোন পর্বত শ্রেণী আছে? সিঙ্গালীলা পর্বত শ্রেণী। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সান্দাকফু। এর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3630 মিটার। মহানন্দা নদীর উৎপত্তি স্থল লেখো। দার্জিলিং জেলার ডাউহিল। এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো প্রশ্নের আকারে দেওয়া আছে। পরীক্ষায় তোমাদের এগুলো প্রশ্নের আকারেও থাকতে পারে বা এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যার আকারেও থাকতে পারে। যেমন মহানন্দা নদীর উৎপত্তি স্থল ড্যাশ, তাহলে ডাউহিল। বা মহানন্দা নদীর উৎপত্তি স্থল ডাউহিল, সত্য নাকি মিথ্যা। পরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার জেলায়। একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোথায়? জলদাপাড়ায়। যদি অরণ্যের নাম জানতে চাই তাহলে হবে গরুমারা অরণ্য। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে। শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্সা জয়ন্তী পাহাড়ে। তারপর, কোন জেলার ফজলি আম বিখ্যাত? মালদা জেলার। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে, কুলিক নদীর তীরে। এরপর যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে এই অধ্যায়ের শেষ টপিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা সদর ও বিভিন্ন শহর থেকে। এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে, টয় ট্রেন কোন শহরে দেখতে পাওয়া যায় বা কোন জেলায় দেখতে পাওয়া যায়? দার্জিলিং। ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? দার্জিলিং। তারপরের প্রশ্ন, টাইগার হিল কোন জেলায় দেখতে পাওয়া যায়? এরও উত্তর হচ্ছে দার্জিলিং। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলে? আলিপুরদুয়ার।
মালদা জেলার সদর শহর কোনটি? ইংলিশ বাজার। আত্রেই নদীর পূর্ব দিকে অবস্থিত শহরটির নাম কি? বালুরঘাট। মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি? বহরমপুর। অর্কিডের জন্য বিখ্যাত শহরটির নাম কি? কালিম্পং। চিড়িয়াখানা ও আবহাওয়া অফিস কোথায় আছে? আলিপুর। আলিপুর দুয়ার নয় কিন্তু, এর উত্তর আলিপুর। রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? তমলুক। তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তমলুক। আইআইটি নামক শিক্ষা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? খড়গপুরে। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আছে? খড়গপুর। সমুদ্রের ধারের একটা পর্যটন কেন্দ্রের নাম লেখো। দীঘা। পরের কোশ্চেন, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া। কোন জেলার ছৌ নাচ বিখ্যাত? পুরুলিয়া। কোন জায়গা মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত? কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। রেল ইঞ্জিন তৈরির কারখানা বর্ধমান জেলার কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। পশ্চিমবঙ্গের কোথায় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে? দুর্গাপুর। চিংড়িখালি দুর্গের ভগ্নাংশ কোথায় দেখতে পাওয়া যায়? ডায়মন্ড হারবারে। সীতাভোগ ও মিহিদানার জন্য কোন শহরটি বিখ্যাত? বর্ধমান। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বারুইপুরের কি বিখ্যাত বা বারুইপুর কি জন্য বিখ্যাত? পেয়ারার জন্য। ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে কোন শহর অবস্থিত? নবদ্বীপ। চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? নবদ্বীপ। বীরভূম জেলার বোলপুর কিসের জন্য বিখ্যাত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেখানে অবস্থিত। বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সিউড়িতে। এই অধ্যায় 3 থেকে তোমরা যদি বইয়ের মধ্যে বা সহায়িকার থেকে দেখো, প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কিন্তু তার মধ্য থেকেও আমি মাত্র 50টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এবং এই 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভেতরও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো মার্ক করে দিয়েছি। কিন্তু আমি তোমাদেরকে বলবো, এই মার্ক করা প্রশ্নগুলোর পাশাপাশি বাকি প্রশ্নগুলোও কিন্তু করে নেবে। এরপর আমরা আলোচনা করব বিজ্ঞানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 4, পরিবেশ ও সম্পদ। এই অধ্যায় থেকেও তোমরা প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সম্পদ কি? মানব সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। এই মানব সম্পদের উদাহরণ কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। মানব সম্পদ হচ্ছে মানুষ যদি সম্পদ সৃষ্টির সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যেমন জনসংখ্যা, শ্রমিক ইত্যাদি। এমন কয়েকটি হস্তশিল্পের নাম লেখো যা অলিখিত জ্ঞান বা পারিবারিক সম্পদের উদাহরণ। এটা কিন্তু 1 মার্কসের কোশ্চেনও থাকতে পারে, যেমন বাড়ি তৈরি, নকশা তৈরি, ঝুড়ি তৈরি, এই সমস্ত। পরের প্রশ্ন, টিকা লেখো। এই টিকা লেখো প্রশ্ন 3 মার্কসেই আসার কিন্তু সম্ভাবনা বেশি। যদি 3 মার্কসের প্রশ্ন না থাকে তখন সেটা 2 মার্কসও দেওয়া থাকতে পারে। এই অধ্যায়ে তোমাদের অনেকগুলো টিকা আছে, কিন্তু এই বছরের পরীক্ষার জন্য আমি তোমাদের 3টি টিকা লেখো দিচ্ছি, এগুলোই পড়বে। অবশ্যই এর মধ্য থেকেই কমন পাবে। প্রথম গুরুত্বপূর্ণ টিকাটি হচ্ছে রাজা রামমোহন রায়, বা প্রশ্নের আকারে দেওয়া থাকলে এইভাবে থাকবে, রাজা রামমোহন রায় স্মরণীয় কেন তা সংক্ষেপে লেখো। পরের টিকাটি হচ্ছে সতীদাহ প্রথা। এছাড়া এই প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে সতীদাহ প্রথা কি, সতীদাহ প্রথা রদ করেন কারা, অথবা এই দুটো প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, যেমন সতীদাহ প্রথা রোধে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এবং তারপরের টিকাটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়? বা টিকা লেখো সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাধারণ মানুষই দেশ চালাবে। আগেকার দিনে কি ছিল, রাজার ছেলে তারপর রাজা হতো, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর যে নিয়মটা এলো সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্য থেকেই লোকজন ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে এবং তারাই দেশ চালাবে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশ কিভাবে চলবে তার একটা নিয়ম চালু হয়েছিল, সেই দিনটাই হচ্ছে সাধারণতন্ত্র দিবস। পরের কোশ্চেন, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন 2 জন মহিলার নাম লেখো। তারপর পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা লেখো। সিধো কানহু কেন বিখ্যাত? পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তিতুমির ও তার সঙ্গীরা
ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ এবং আমাদের যে সমস্ত দেশীয় জমিদার ছিল তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিতুমিরের নেতৃত্বে হাজার হাজার মানুষ ইংরেজ সেনার মোকাবিলা করেছিলেন। তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন, যদিও ইংরেজরা সেই কেল্লা কামানের সাহায্যে ভেঙে দিয়েছিল, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তিতুমিরের এই লড়াইয়ের জন্যই মানুষ আজও তিতুমিরকে মনে রেখেছেন। এরপর তোমরা লিখে নাও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং তার সঙ্গে তাদের অ্যান্সারগুলো। এই অধ্যায় থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দ্রুত অর্থাৎ ফাস্ট বলে দিচ্ছি। যদি কারো লিখতে অসুবিধে হয় অবশ্যই ভিডিও পজ করে করে লিখবে। প্রথম গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিং। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। মানুষের সম্পদ কি? বুদ্ধি ও স্বাস্থ্য। কয়লার কয়েকটি ব্যবহার লেখো। ইট পোড়ানোর জন্য, বিদ্যুৎ তৈরি করতে, জ্বালানির জন্য। এই প্রশ্নটা এভাবেও দেয়া থাকতে পারে, ইট পোড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? তাপবিদ্যুৎ তৈরি করতে কি পোড়ানো হয়? তাহলে এর উত্তর হচ্ছে কয়লা। অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত ড্যাশ সম্পদ? পারিবারিক সম্পদ। নারী শিক্ষার প্রসার ঘটায় কে কে? বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রদ করেন কে? রাজা রামমোহন রায়। পরের কোশ্চেন, নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেন কে? ভগিনী নিবেদিতা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। মাস্টারদা নামে কে পরিচিত? স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন। কে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। ভারতবর্ষ স্বাধীন হয় কবে? 1947 সালের 15ই আগস্ট। সাধারণতন্ত্র দিবস কোন তারিখে পালন করি? 26শে জানুয়ারি। বা বলা থাকতে পারে যে সাধারণতন্ত্র দিবস কবে চালু হয়? তখন বলবে 26শে জানুয়ারি 1950 সাল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? আবুল কালাম আজাদ। ভারতের সংবিধানের রচয়িতা কে? বাবা সাহেব আম্বেদকর। সংবিধান কি? 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশ কিভাবে চলবে তার নিয়ম চালু হয়েছিল, সেটা একটা বইয়ের আকারে লেখা আছে, সেটাই হচ্ছে সংবিধান। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জওহরলাল নেহেরুর জন্মদিনে ড্যাশ দিবস পালিত হয়? শিশু দিবস। বা বলা থাকতে পারে শিশু দিবস কবে পালিত হয়? 14ই নভেম্বর। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ দিবস হিসেবে পালিত হয়? শিক্ষক দিবস। বা শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির। টেরাকোটার কাজ কোন জায়গায় দেখা যায়? বিষ্ণুপুরে। এবং জেলা যদি বলা থাকে তাহলে হচ্ছে বাঁকুড়া জেলা। পরীক্ষায় অনেক সময় এইরকম কোশ্চেনও থাকে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, সেখানে দেওয়া থাকলো টেরাকোটা এবং অপশনে মনে করো বিষ্ণুপুর নেই, তখন কিন্তু উত্তর হচ্ছে বাঁকুড়া। আর যদি বিষ্ণুপুর অপশনে থাকে তাহলে তার উত্তর হচ্ছে বিষ্ণুপুর। অধ্যায় 4 অনেকটাই বড় অধ্যায়, কিন্তু এই অধ্যায় থেকে মাত্র 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার মধ্য থেকেও বলে দিলাম মাত্র 2-3টি প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং একইভাবে 23টির মতো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নাও, অবশ্যই পরীক্ষাতে এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার শেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 5 পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন। অধ্যায় 5 থেকেও লিখে নাও গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সবুজ বিপ্লব কাকে বলে? এর কুফলগুলি লেখো। সবুজ বিপ্লব অর্থাৎ কৃষিক্ষেত্রে বিপুল পরিবর্তন। দেশ স্বাধীন হওয়ার পর দেশের জনসংখ্যা বেড়ে গিয়েছিল কিন্তু খাদ্যের পরিমাণ কমে গিয়েছিল। এই খাদ্যাভাব দূর করার জন্য সেই সময়ের সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির ফলে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল, একটা সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে অগ্রগতি হয়েছিল, যেটাই হচ্ছে সবুজ বিপ্লব। তারপরের প্রশ্ন, টিকা লেখো ধাপ চাষ। বা এটা ভেঙে ভেঙেও দেওয়া থাকতে পারে যে ধাপ চাষ কাকে বলে, ধাপ চাষ কোথায় কোথায়
দেখা যায়। ধাপ চাষ সম্পর্কে তোমরা অলরেডি জানো, কারণ এর আগে তোমাদের অধ্যায় 2-এও ধাপ চাষ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। পাহাড় কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে চাষ করার পদ্ধতিকেই বলা হয় ধাপ চাষ। সাধারণত ধাপ চাষ দেখা যায় পাহাড়ি অঞ্চলে, তবে মালভূমি অঞ্চলেও কিন্তু ধাপ চাষ দেখা যায়। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলি লেখো। কৃষিক্ষেত্রে জমিতে যদি বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয়, তাহলে জমির মধ্যে যে সমস্ত বন্ধু পোকাগুলো থাকে, অর্থাৎ যারা ফসলের বা জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে, সেই সমস্ত পোকাগুলো মারা যাবে। মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো যেগুলো অর্থকরী পোকা, সেই পোকাগুলোও হারিয়ে যাবে। এছাড়া এই রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি কমবে, এবং এই কীটনাশক মিশ্রিত জল যদি কোনো নদীতে বা জলাশয়ে গিয়ে পড়ে, তাহলে সেখানে জল দূষণ ঘটবে, ফলে জলের মধ্যে যে সমস্ত জলজ প্রাণী বা উদ্ভিদ আছে তারা মারাও যেতে পারে। পরের প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, টিকা লেখো লুপ্তপ্রায় মাছ, অথবা লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপগুলি লেখো। এই অধ্যায় থেকে সবুজ বিপ্লব অথবা লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপ, এই দুটো কোশ্চেনের মধ্যেই একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। লুপ্তপ্রায় মাছ অর্থাৎ যে মাছগুলোর পরিমাণ দিন দিন কমছে বা যারা আস্তে আস্তে এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, তাহলে তাদের সংরক্ষণের জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া উচিত। তার প্রথম পদক্ষেপই হবে সবাইকে সচেতন থাকতে হবে। তারপর হচ্ছে সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে যাতে এই ধরনের মাছগুলো বাজারে বিক্রি না হয়। বাজারে যদি কেউ এই ধরনের মাছ বিক্রি করে, তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং পঞ্চায়েতের মাধ্যমে পুকুরে ডোবাতে এই জাতীয় মাছগুলো অর্থাৎ লুপ্তপ্রায় মাছ, নেদোস, খোলসে, এইগুলো বেশি পরিমাণে চাষ করতে হবে। যদি লুপ্তপ্রায় মাছের টিকা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে? প্রথমে লিখবে যে লুপ্তপ্রায় মাছ কি, পরের পয়েন্টে লিখবে লুপ্তপ্রায় মাছ হারিয়ে যাওয়ার কারণ, এবং তারপর লিখবে এই যে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপ। অধ্যায় 5 থেকে মাত্র এই 4টি প্রশ্ন যদি ভালোভাবে পড়ো, অবশ্যই পরীক্ষাতে কমন পাবেই। এছাড়া তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো, গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষিকাজ সংক্ষেপে আলোচনা করো। এরপর আমরা দেখে নেব অধ্যায় 5 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। প্রাচীনকালে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? বা একটি জৈব কীটনাশকের উদাহরণ দাও। নিম পাতা। জৈব সারের উদাহরণ দাও। গোবর সার, কম্পোস্ট সার। গ্রীষ্মকালে চাষ হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। ঝিঙে, পটল, ঢেঁড়স। পশ্চিমবঙ্গের কমলালেবুর বাগান কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিংয়ে, বা বলতে পারো পার্বত্য অঞ্চলে। তরাই অঞ্চলের মাটিতে কোন কোন নদীর পলি জমা হয়? তিস্তা ও মহানন্দা নদীর পলি জমা হয়। প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? কারণ তরাই অঞ্চলের মাটি তিস্তা ও মহানন্দা নদীর পলি দিয়ে তৈরি হয়েছে। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? এর উত্তর হচ্ছে তুঁত গাছ। অর্থকরী পোকার উদাহরণ দাও। মৌমাছি, রেশম কীট। তুঁত চাষ কোন জেলায় হয়? মালদা ও দক্ষিণ দিনাজপুর। ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। অথবা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে ডিভিসি কোন নদীর উপর তৈরি হয়েছে? এর উত্তর হচ্ছে দামোদর। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? চ্যাং মাছ। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। খোলসে, নেদস, সরপুঁটি। ঘুনি কি? মাছ ধরার কাজে ব্যবহৃত হয় এমন একটি সরঞ্জাম হলো ঘুনি। প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে মাছ ধরার উপকরণের নাম লেখো, তাহলে তার উত্তর কি হচ্ছে? ঘুনি। এছাড়া পোলো, জাল, ফাঁদি, ছিপ, এই সমস্ত দিয়েও কিন্তু মাছ ধরা হয়। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকটি জিওল মাছের নাম লেখো। জিওল মাছ মানে কি? যে সমস্ত মাছ কাদায় বা পাকের মধ্যে অনেক দিন বেঁচে থাকতে পারে, অর্থাৎ যদি সেখানে অক্সিজেন কম থাকে তা সত্ত্বেও কিন্তু বেঁচে থাকতে পারে। কই, শিঙ্গি, মাগুর। সার্ডিন একটি ড্যাশ মাছ। সার্ডিন হচ্ছে সামুদ্রিক মাছ। বা প্রশ্নে বলা থাকলো যে একটা সামুদ্রিক মাছের উদাহরণ দাও। সার্ডিন। ভেড়িতে কোন কোন মাছ চাষ হয়? পার্সে, ট্যাংরা, ভেটকি, পাবদা। একটি শিকারি মাছের নাম লেখো।
এই ছিল অধ্যায় 5 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো এবং তার পাশাপাশি উত্তরগুলো লিখে নিয়েছো। এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তোমাদের রিকোয়েস্টে এইবার প্রত্যেকটা অধ্যায় থেকেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এছাড়া বেশিরভাগ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়েও আলোচনা করেছি। তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। মনে রাখবে এই নাম্বারটাই তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে। এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আলাদা আলাদা কোশ্চেন হয়ে থাকে, তাই অবশ্যই আমার দেওয়া সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে, যে সমস্ত টপিকগুলো পড়ানো হবে, তোমরা সেই জায়গাগুলোও কিন্তু ভালোভাবে পড়ে নিও। এছাড়া তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। যারা এখনও এই ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের এবং অঙ্কের সাজেশনস নিয়ে আলোচনা করা হয়ে গেল। এরপর আমি চেষ্টা করব সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার কিছু মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করার। মডেল কোশ্চেন মানে কি, অর্থাৎ আগের বছরগুলোতে বিভিন্ন স্কুলে যে পরীক্ষা হয়েছিল সেখানে কি রকমের কোশ্চেন ছিল, বা এই পরীক্ষাতে কি রকমের কোশ্চেন থাকতে পারে। আমরা যদি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পরীক্ষায় কোন কোশ্চেন থাকতে পারে, কীরকমভাবে কোশ্চেন থাকতে পারে, এবং এই কোশ্চেনের পাশাপাশি উত্তরগুলো নিয়েও আলোচনা করব। আমি তোমাদের বলে দেব কোন প্রশ্নের কতটুকু অ্যান্সার লিখলে পুরো নম্বরটা পাওয়া যাবে। তাই তোমাদের যদি এই মডেল কোশ্চেন এবং অ্যান্সার প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের বেশি কমেন্ট থাকলে খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিওটাও নিয়ে আসব। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিও, এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়ার পাশাপাশি এই গরমে প্রত্যেকেই কিন্তু নিজেদের শরীরের যত্ন নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দিশা টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট।